কলকাতা পুলিশ যেভাবে তদন্ত করছে তাতে কলকাতা পুলিশের এই তদন্তকারী অফিসারের কলকাতা পুলিশে থাকার অধিকারই নেই, একে জেলা পুলিশে পাঠিয়ে দেওয়া হলো। ঠিক এইভাবেই ক্ষোভ প্রকাশ করছেন বিচারপতি। কলকাতা পুলিশের তদন্তে রীতিমতো ক্ষুব্ধ। কেন, কোন তদন্তের কথা বলা হচ্ছে এখানে, এবং সেই তদন্তের এমন কি গাফিলতি যাতে ক্ষোভ প্রকাশ করে বিচারপতি বলছেন যে কলকাতা পুলিশে কাজ করার অধিকারই নেই এই তদন্তকারী অফিসারের? জানবো, অর্ণব রয়েছেন আমার সঙ্গে। অর্ণব, বিচারপতি তীর্থঙ্কর ঘোষ গল্ফগ্রিন থানা, আমাদের কলকাতা পুলিশের অন্তর্গত গল্ফগ্রিন থানার তদন্তকারী অফিসার, তার যা ভূমিকা এবং তার যা কাণ্ডজ্ঞান সেটা দেখার বিস্ময় প্রকাশ করেন। এবং শুধু তাই না, তিনি জানিয়েছেন এই ধরনের অফিসারদের কলকাতা পুলিশে কাজ করার মতো কোনো অধিকারই নেই, তাদের জেলে পাঠিয়ে দেওয়া উচিত। কারণ কলকাতা পুলিশ, তার যে সুনাম, তার যে ঐতিহ্য, তার সঙ্গে একেবারেই বেমানান এই অফিসাররা। কি বিষয়টা, কিছুদিন আগে গল্ফগ্রিন থানায় অভিনব সাহা বলে এক ব্যক্তি, তিনি বাড়ির পোষ্য কুকুরকে বাড়ির বাইরে নিয়ে যান। সেই সময় স্থানীয় কিছু যুবকের সঙ্গে তার বচসা হয় এবং সেই বচসায় কার্যত বচসা থেকে সেটা মারামারি হাতাহাতি হয়। ওই যুবককে ছাড়াতে তার মা বাড়ি থেকে ছুটে গেলে তিনিও কিছুটা হলেও জখম হন। এবং এই ঘটনায় অভিনব সাহা তাকে প্রথমে একটি হাসপাতাল, তাতেও কাজ না হয় আরেকটি হাসপাতালে স্থানান্তর করা হয়। কিন্তু তদন্তে অভিযুক্তদের গ্রেপ্তার করা হলেও প্রথম হাসপাতালে পেশ করা, অর্থাৎ প্রথম যাতে ভর্তি করা হয়েছিল যখন যুবককে, সেই তথ্য মেডিকেল নথি আইও পেশ করেছে আদালতে। কিন্তু পরের হাসপাতালে তাকে যে গুরুতর তার জখম এবং সে প্যারালাইজ হয়েছে, এই ধরনের যে সমস্ত রিপোর্ট, সেই রিপোর্টগুলোই নেই। তাহলে অভিযুক্তদের জামিন দেওয়ার জন্যই কি এই কাজ জেনে শুনে করেছেন আইও? এই প্রশ্ন যখন তোলেন মামলাকারীর আইনজীবী, তখনই বিরক্ত প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ। কারণ বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনি বিচারপতি হওয়ার আগেও কিন্তু একজন ক্রিমিনাল আইনজীবী হিসেবে কলকাতা হাইকোর্টে সুনাম কুড়িয়েছেন। তিনি এই ফাঁক ফোকরগুলো খুব ভালো করে চট করে ধরে ফেলেন এবং এরপরই তিনি সরাসরি শুক্রবার দিন ওই আয়োকে কেস ডায়েরি সহ যাবতীয় নথি সহ হাজির থাকতে হবে এবং তাকে ব্যাখ্যা করতে হবে কেন দ্বিতীয় হাসপাতালে স্থানান্তরের বা যাবতীয় নথি পেশ করা হলো না এবং কেন তার বিরুদ্ধে ডিপার্টমেন্টাল প্রসিডিং হবে না, কেন কলকাতা পুলিশে কাজ করার সুনাম তিনি ধরে রাখতে ব্যর্থ হবেন, সেই কৈফিয়ত তাকে দিতে হবে। এবং তিনি যদি দিতে না পারেন সেক্ষেত্রে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন বিচারপতি ঘোষ। আচ্ছা, ধন্যবাদ। সরকারি হাসপাতালে ডায়ালিসিস করার মেশিন বিকল, 5টির মধ্যে 3টি মেশিনই খারাপ, সেটাও প্রায় 15 দিন ধরে। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে চরম সমস্যায় রোগীরা। ডায়ালিসিস মেশিন দেখভালের দায়িত্বে থাকা বেসরকারি সংস্থাকে কাঠগড়ায় তুলেছেন হাসপাতাল সুপার। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল, প্রতিদিনই এখানে রোগীর ভিড়। এমন একটি গুরুত্বপূর্ণ হাসপাতালে ডায়ালিসিস মেশিন অকেজো। আলিপুরদুয়ার জেলা হাসপাতালে 5টি ডায়ালিসিস মেশিন। অভিযোগ, গত 15 দিন ধরে 3টি মেশিন খারাপ, বাকি 2টি ডায়ালিসিস মেশিনে কোনো রকমে চলছে কাজ। এ নিয়ে হাসপাতালে নোটিশও দেওয়া হয়েছে। ডায়ালিসিস মেশিন খারাপ থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। 2টি মেশিন দিয়ে কিভাবে কি করবে না করবে সেটা ওনারাই বুঝতে পারবে, ভালো করে জানতে পারবে। আমার মনে হয় রাজ্য সরকার এবং স্বাস্থ্য দপ্তরের এটাকে একটু ঘনিষ্ঠভাবে দেখানোর খুব প্রয়োজন মনে হয়। এখন তো এই মুহূর্তে 3টা মেশিনের প্রবলেম হয়েছে। পেশেন্টের চাপ কেমন? পেশেন্টের চাপ আছে, নাইট শিফট ফুল শিফট করে ম্যানেজ করছি। আলিপুরদুয়ার জেলা হাসপাতাল কর্তৃপক্ষের বক্তব্য, 2টি মেশিনে ডায়ালিসিস হচ্ছে। একজনের ডায়ালিসিস করতে সময় লাগে অন্তত 4 ঘন্টা, অর্থাৎ একটি মেশিনে 24 ঘন্টায় 6 জনের বেশি রোগীর ডায়ালিসিস সম্ভব নয়। কিন্তু একটি মেশিন 24 ঘন্টা চালিয়ে রাখা যায় না। ফলে একদিনে একটি মেশিনে সর্বোচ্চ 5 জন রোগীর ডায়ালিসিস করা যায়। এই হিসেবেই 2টি মেশিনে প্রতিদিন 10 জন রোগীর ডায়ালিসিস হচ্ছে। এই পরিস্থিতিতে অনেক রোগীকেই ডায়ালিসিস না করে ফিরে যেতে হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, এইসব ডায়ালিসিস মেশিন দেখভালের দায়িত্ব একটি বেসরকারি সংস্থার। তারা মেশিন সারাতে অযথা দেরি করছে। আবার এই সংস্থাই নতুন 10টি ডায়ালিসিস মেশিন বসানোর বরাত পেয়েছে। কাজ শেষের মেয়াদ 28 ফেব্রুয়ারি। সেই কাজও তারা এখনো শুরু করেনি বলে অভিযোগ। এ নিয়ে ক্ষুব্ধ হাসপাতাল সুপার। ভীষণ প্রবলেম হচ্ছে,
প্রচুর পেশেন্ট, তাদেরকে বাইরে ডায়ালিসিস করাতে হচ্ছে। আপাতত 3টে খারাপ আছে, 2টো ভালো আছে, কিন্তু যেভাবে লোড করছে এই দুটোও যে আবার কখন বিগড়ে যায় তার বোঝা যাচ্ছে। কথা বলেছি পিপিপি পার্টনারের সঙ্গে, বিএমআরসির সঙ্গে, তারা বলেছে আমরা 28শে ফেব্রুয়ারির মধ্যে যে কোনোই হোক রানিং করাবো। আলিপুরদুয়ার থেকে রাজকুমার কর্মকার, নিউজ 18 বাংলা। দমদম থেকে কোটি কোটি টাকার সাইবার প্রতারণা, সেটাও আবার পুলিশ অফিসারের বাড়িতে বসে। সাইবার জালিয়াতির অভিযোগে গ্রেপ্তার 19, এর মধ্যে 18 জনই মহিলা। কখনো চাকরির টোপ, কখনো প্রেমের ফাঁদ পেতে চলছিল প্রতারণা চক্র। পাঁশকুড়া থেকে গ্রেপ্তার প্রতারণা চক্রের মাথা ঘনশ্যাম হালদার। দমদমে পুলিশ অফিসারের বাড়িতে বসেই চলছিল প্রতারণা। প্রেমের ফাঁদে ফেলে হাতিয়ে নেওয়া হতো কোটি কোটি টাকা। এমনই চাঞ্চল্যকর অভিযোগে 19 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্তকারীদের দাবি, বছরখানেক আগে দমদমের মতিলাল কলোনিতে খোলা হয় কল সেন্টার। এর জন্য কলকাতা পুলিশের অফিসার নিরুপম চট্টোপাধ্যায়ের বাড়ি ভাড়া নেওয়া হয়। কল সেন্টারের নামে চলছিল সাইবার জালিয়াতি। সোমবার রাতে এই বাড়ি থেকেই 17 জন তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম, মাঝে সাঝে আসতো অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আসতো, চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো। এটা কি ভাড়া দিয়েছে? এটা ভাড়া আছে। ল্যান্ডলর্ড যে নিপুণ চ্যাটার্জি, উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে। সাইবার ইয়েরা এখানে কাজ করছে, কোনো কাজ করছে, যার জন্য কেউ কেউ করে না। না কোনো ডিস্টার্ব না, অফিসের মতনই থাকতো, কোনো বাইরে খুব একটা ডিস্টার্ব যে হতো তা না। যা করতো ওরা ঘরের মধ্যেই। না, রাত্রে চলে যেত, রাত্রে বাড়িটা ফাঁকা থাকতো, মানে জেনারেলি চোখে পড়েনি কোনোদিন রাত্রে রয়েছে কেউ। কল সেন্টারের নাম করে তরুণীরা ফোন করতেন, কখনো দিতেন প্রেমের প্রস্তাব, কখনো আবার চাকরির টোপ। ফাঁদে কেউ পা দিলেই ছলে বলে হাতিয়ে নেওয়া হতো লক্ষ লক্ষ টাকা। মাসখানেক আগে এমনই প্রতারণার অভিযোগ দায়ের হয় পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়া থানায়। তদন্তে নেমে গত রবিবার হুগলির উত্তরপাড়া থেকে এক তরুণীকে গ্রেপ্তার করে পুলিশ। তাকে জেরা করে দমদমের মতিলাল কলোনির কল সেন্টারের কথা জানা যায়। এরপর সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ এবং বারাকপুর পুলিশ কমিশনারেটের যৌথ অভিযানে 17 জন তরুণীকে গ্রেপ্তার করা হয়। সোমবারই পাঁশকুড়া থেকে এই সাইবার প্রতারণা চক্রের মাথা ঘনশ্যাম হালদারকেও গ্রেপ্তার করে পুলিশ। অর্থাৎ সাইবার প্রতারণার অভিযোগে পুলিশের জালে মোট 19, দমদম থেকে 17, উত্তরপাড়া থেকে 1 এবং পাঁশকুড়া থেকে জালে চক্রের মাথা। এই প্রতারকরা এতটাই বেপরোয়া ছিল যে জালিয়াতি করতে পুলিশ অফিসারের বাড়ি ভাড়া নেয়। এরকম ঘটনা এর আগেও ঘটেছে। সেটা 2003 সাল। প্রাক্তন সিবিআই কর্তা উপেন বিশ্বাসের বাড়ি ভাড়া নিয়ে চলছিল মাদকের কারবার। তার সল্টলেকের বাড়ি থেকে উদ্ধার হয় মাদক এবং বিদেশি মুদ্রা। মায়ানমারের 3 এবং চীনের 2 নাগরিককে গ্রেপ্তার করে নার্কোটিক্স কন্ট্রোল ব্যুরো। এবার কলকাতা পুলিশের এসআই এর বাড়ি থেকে সাইবার জালিয়াতিতে গ্রেপ্তার। এ নিয়ে অফিসারকে নোটিশ পাঠানো হবে বলে জানিয়েছেন পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার সৌম্যদীপ ভট্টাচার্য। নিউজ 18 বাংলা।